সেদিন যখন টিফিন আওয়ার চলছিল, অফিস রুমে বসে আমি একটা বই পড়ছিলাম। আমার একজন কলিগ, মহিলা, সে আমাকে বলল, এত পড়াশোনা করে আর কি করবি? টিচার তো হয়ে গেছিস, এর থেকে কি আর বেশি প্রমোশন হবে তোর? আর হয়েই বা লাভ কি? বর তো বেকার, কার জন্য এত কিছু করবি? সব সময় এই ধরনের কথা শুনতে শুনতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম। মাঝে মাঝে মুখের উপর দু একটা কথা বলে দিতাম, কিন্তু আজও যেভাবে কথাটা বলল, তাতে আমার মনে হলো আজকেই ওর সঙ্গে আমার শেষবারের জন্য কথা বলা উচিত। কারণ এইরকম মানসিকতা সম্পন্ন মানুষদের এড়িয়ে চলাই ভালো। আমরা দুজন দেখে শুনে বিয়ে করেছিলাম। বাড়ি থেকে প্রথম রাজি কেউ হয়নি, কিন্তু তারপরে সবাই রাজি হয়ে গেছিল। আমাদের বিয়েটা অনুষ্ঠান করেই হয়েছিল। আমার মা বাবা সবাই মন থেকে মেনে নিতে পারেনি, নিরুপায় হয়ে মেনে নিয়েছিল। কারণ আমি তাদের 3টে ছেলের পরে একটা মাত্র মেয়ে। তাই আমার ভালো মন্দ সব কিছুকে তারা সব সময় প্রায়োরিটি দিয়ে এসেছে। তাই প্রথমে না মেনে নিলেও পরে আমি অনেক কান্নাকাটি করাতে তারা মেনে নিয়েছিল। তাই বাপের বাড়ির দিক থেকে আমার আর এখন কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা বেশি দেখছি আমার আশপাশের মানুষজনদের, বিশেষ করে আমার স্কুলের কলিগদের। তাও ছেলেরা এতটা নয়, যে মেয়ে কলিগগুলো রয়েছে তারা যেন একটু বেশি পাকামো করে। আমার ওই কলিগ সেদিন ওই রকম বলাতে আমি তাকে বললাম, আমি এমনি গল্পের বই পড়ছিলাম, আমি জানি এমন কোনো পড়াশোনা নেই যেটা করলে আবার প্রাইমারি টিচার থেকে প্রমোশন হবে। বলেই বইটা তার দিকে ঘুরিয়ে বললাম, এই বইটাই আমি পড়ছিলাম। আর রইল বাকি প্রমোশনের কথা। যদি আমি টিচার না হয়ে অন্য কোনো অফিসে চাকরি করতাম, সেখানে যদি প্রমোশনের ব্যাপার থাকতো, আর তখনও যদি আমার স্বামী বেকার হতো, তাহলে কি আমি প্রমোশনের চেষ্টা করতাম না আমার বর বেকার বলে? এমন কথা কেন বলো যে কথার কোনো যুক্তি নেই? আমার স্বামী বেকার, আমার প্রবলেম আমাকেই সলভ করতে দাও না। তুমি বা তোমরা কেন এসব বিষয়ে মাথা ঘামাও? নিজেদের সংসার নিয়েই থাকলে হয়। নিজেদের স্বামী সন্তানদের নিয়েই ব্যস্ত থাকো না। আর এই স্কুলের পরিবেশটা, স্কুলের বাচ্চাদের সঙ্গে এনজয় করো না। আমাকে নিয়ে কেন পড়ে থাকো? সেখানে আরো 2-1জন যেসব মহিলা কলিগরা ছিল, তারা এর ওর গা ঠেলাঠেলি করতে লাগলো। তবে তাদের মধ্যে থেকে একজন সিনিয়র, তিনি আমাকে সমর্থন জানিয়ে বললেন, শোনো নবনীতা, তুমি যখন একটা কোনো ভালো কাজ করবে না, তখন চারিদিক থেকে সবাই এমনভাবে তোমাকে খোঁচা দিতে শুরু করবে যে মনে হবে যেন সেই কাজ থেকে ফিরে চলে আসি। কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেই কাজটা আঁকড়ে ধরে পড়ে থাকে যে, সেই কিন্তু টিকে যায়। সুতরাং আগু পিছু এসব দিকে তাকিও না, তুমি তোমার মতো এগিয়ে যাও। তখন আরেকজন কলিগ, তিনি পুরুষ মানুষ অবশ্যই, তিনি বললেন, বুঝলে নবনীতা, এই যে চারিদিকে যখন সরকারি চাকুরে ছেলেরা বেকার মেয়েদের বিয়ে করে, তখন কিন্তু এরকম প্রশ্ন ওঠে না। আর যখন একটা চাকরিজীবী মেয়ে কোনো বেকার ছেলেকে বিয়ে করে, তখন হাজারো প্রশ্ন ওঠে। আমি তো বলবো তুমি মহৎ কাজ করেছ। হ্যাঁ, অবশ্য দেখে শুনে বিয়ে হলে এটা হয়তো হতো না। তোমরা নিজেরা দেখে করেছো বলে এটা সম্ভব হয়েছে। তবুও বলবো তুমি অনেক ভালো কাজ করেছ। যদি চাকরিজীবী ছেলেরা বেকার মেয়েদের বিয়ে করে সংসার করতে পারে, তাহলে কেন চাকরিজীবী মেয়েরা একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারবে না? আমি বললাম, একদম ঠিক বলেছেন স্যার। আমার দেখা 2-1জন আছে যারা নিজেরা চাকরি করে অথচ তাদের স্বামীরা বেকার। 2টো করে ছেলে মেয়ে, সেই বেকার স্বামীরাই কিন্তু তাদের সামলাচ্ছে একেবারে মায়ের মতো করে। মা যেমন তার বাচ্চাদেরকে সামলায়, খাওয়ানো, চান করানো, ঘুম পাড়ানো, সেরকমভাবে সব কিছুই তারাও করছে। তাহলে সেখানে সমস্যাটা কোথায়? আমার স্বামীও সেই রকমই কর্মঠ। সে বসে থাকে না, সে আমার সন্তানকে দেখভাল করে,
সকালে খাইয়ে স্কুলে নিয়ে যাওয়া, আবার স্কুল থেকে এনে স্নান করানো, খাওয়ানো, সব কিছুই সে করে। আমি যখন স্কুল থেকে বাড়ি যাই তখন আমার বাচ্চা ঘুমায়। তারপরে আমি নিজে স্নান খাওয়া সেরে বিশ্রাম নিই। বিশ্রাম নিতে নিতে আমার বাচ্চা উঠে যায়। তারপরেই তার সঙ্গে আমার খেলাধুলো চলে, সব কিছু চলে। বাদবাকি সময়টা কিন্তু আমার স্বামীই তাকে দেয়। বলতে বলতে আমি সেই কলিগের দিকে তাকিয়ে বললাম, এরকম কথা আর কখনো কাউকে বলো না। আমি তোমাকে যেভাবে বললাম সেটা অনেক সম্মান দিয়ে বললাম। অন্য কাউকে বললে তোমার সঙ্গে এইভাবে সম্মান দিয়ে কথা বলতো না। এমনভাবে তোমাকে বলতো যে চিরদিন তোমার আর মনেই হবে না তার ধারে কাছ দিয়ে চলো। তাই যখন কথা বলবে একটু ভাবনা চিন্তা করে বলবে। সব কিছুকে একটু সহজভাবে নেওয়ার চেষ্টা করো। দেখবে সম্পর্কগুলো কত সুন্দর হয়ে গেছে, কত মসৃণ হয়ে গেছে। তোমাদের এই কথার জন্য তোমাদের প্রতি আমার যে ধারণা তৈরি হয়েছে সেটা কিন্তু হতো না যদি সব কিছুকে সহজভাবে নিতে, যদি মিছিমিছি আমাদের সম্পর্কের মধ্যে না ঢুকতে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, এখানে আমরা কয়েক ঘন্টার জন্য আসি, সেইটুকু সময় অন্তত যেন আমরা ভালোভাবে কাটাতে পারি। কলমে ও কণ্ঠে, সোমা।